হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বৃত্তিমূলক পরীক্ষা এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার যে সিরিজ আমরা শুরু করেছি, আজ দ্বিতীয় দিন। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, যাতে করে যে কোনো স্কলারশিপ এক্সাম পরীক্ষায় সরকারি স্কুলে যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলোর সমাধান তোমরা অনায়াসেই সহজেই করতে পারো। দেখে নেওয়া যাক আজকের কোয়েশ্চেন কী রয়েছে এই সিরিজে। প্রথম কোয়েশ্চেনটি বলছে শূন্যস্থান পূরণ করো। কি বলছে? শূন্যস্থান পূরণ করো। আর তার সাথে কি বলেছে? মৌলিক যৌগিক কোনোটাই নয় এমন সংখ্যাটি কত? আচ্ছা, এটায় শূন্যস্থান নেই, নিচের দিকে শূন্যস্থান রয়েছে কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেন, মৌলিক যৌগিক কোনোটাই নয় এমন সংখ্যাটি কত? মৌলিক যৌগিক কোনোটাই নয় এমন একটাই সংখ্যা রয়েছে, আর সেটা হচ্ছে এক। এক হচ্ছে এমন একটি সংখ্যা যেটা মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে প্রথম মৌলিক সংখ্যা যদি প্রশ্ন করতাম, তাহলে প্রথম মৌলিক সংখ্যা হয়ে যাবে 2। দুটি, পরে কোয়েশ্চেন চলে যাচ্ছি, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা ড্যাশ, নির্দিষ্ট অসংখ্য, দুটো অপশানে রয়েছে। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা, এখানে গুণনীয়কের কথা বলা হচ্ছে। তো গুণনীয়ক যেহেতু বলা হয়েছে, তাহলে গুণনীয়কের কথা যেহেতু বলা হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? গুণনীয়কের কথা বলা হচ্ছে এখানে, এই গুণনীয়ক বলেছে, তার মানে আমাকে নির্দিষ্ট লিখতে হবে। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক সবসময় নির্দিষ্ট হয়, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে নির্দিষ্ট, রাইট অ্যান্সার হয়ে যাবে নির্দিষ্ট। যদি গুণিতক বলতো তাহলে অসংখ্য হতে পারত, গুণিতক বললে অসংখ্য হতো, গুণনীয়ক বললে নির্দিষ্ট, গুণিতক বললে অসংখ্য, গুণনীয়ক বললে নির্দিষ্ট। দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন, একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে ড্যাশটি। বলছে একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে ড্যাশটি। আচ্ছা, এর জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাতে পারি। কীরকমভাবে দেখাতে পারি? একটি যৌগিক সংখ্যার, বলছে একটি যৌগিক সংখ্যার, এই যে যৌগিক সংখ্যার উৎপাদক। আচ্ছা, যৌগিক সংখ্যা আমি একটা লিখছি, তার উৎপাদক বার করছি। ধরা যাক আমি একটা যৌগিক সংখ্যা লিখে নিলাম 6, 6 লিখছি। একটা যৌগিক সংখ্যা কত লিখলাম? 6 লিখলাম। এর উৎপাদক কি কি হতে পারে তোমরা বলো বন্ধুরা দেখি। এই যে 6-এর উৎপাদক কি কি হতে পারে? 6-এর উৎপাদক 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আবার এটাও হতে পারে 6। তাহলে 6-এর উৎপাদক হতে পারে 6, 1 2 3 6। আচ্ছা, একটা যৌগিক সংখ্যা আমি 4 নিয়ে নিচ্ছি। 4 নিয়ে দেখি কি কি হতে পারে। 4-এর জন্য 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। অর্থাৎ বলতে পারি, আমাকে একটা প্রশ্ন করেছিল একটু আগেই, প্রশ্নটা করেছিল যে একটি গয়েরটা করছি, একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে ড্যাশটি। যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে বলেছে, কমপক্ষে কথাটা ইউজ করছে। তাহলে কমপক্ষে কটা হলো? কমপক্ষে কটা হলো? কমপক্ষে কটি বলেছে? কমপক্ষে কিন্তু এই 4-এর ক্ষেত্রে দেখলাম, কি দেখতে পেলাম? 4-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 2 3, অর্থাৎ 3টে হচ্ছে। 6-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টে হচ্ছে। আমি অন্য একটা সংখ্যা নিয়ে চেষ্টা করব, 8 নিয়ে নিচ্ছি। 8 দেখে নিই, এটাও একটা যৌগিক সংখ্যা। তাহলে 1 হবে, আচ্ছা 2 হবে, আচ্ছা 4 হবে, আচ্ছা 8 হবে। তার মানে এখানেও কিন্তু 1 2 3 4টে হয়ে গেল। তার মানে কমপক্ষে যেহেতু ইউজ করেছে কথাটা, তাহলে কমপক্ষে ইউজ করার জন্য যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে 3টি হয়ে যাবে, কারণ 3টে তো সব কটাতেই আছে না। এই যে প্রথমটাতেও 3টে আছে, প্রথমটাতেও কি আছে? 3টে আছে। এই যে 1 2 3 4, 4টে আছে প্রথমটাতে, 1 2 3, 3টে আছে এখানে, 1 2 3 4, অর্থাৎ মিনিমাম বা কমপক্ষে বলা যেতে পারে 3টে রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 3। দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন, একটি আয়তাকার টেবিলের কি বলেছে? দৈর্ঘ্য ড্যাশ প্রস্থ, এখানে গ্রেটার দ্যান, লেসার দ্যান, ইকুয়াল টু দেওয়া আছে। আচ্ছা, আয়তাকার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ। আমরা প্রথমে আয়তাকার টেবিলের ছবিটা করে নেওয়ার চেষ্টা করব। আয়তাকার টেবিলের ছবি হয় কেমন? তাহলে আয়তাকার টেবিলের ছবি, আয়তক্ষেত্রকার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। তাহলে দৈর্ঘ্যটা কোনটাকে বলা হয়? দৈর্ঘ্য হচ্ছে এইটা, এটাকে দৈর্ঘ্য বলা হয়, এটাও দৈর্ঘ্য। আর এই প্রস্থ কোনটা? প্রস্থ হচ্ছে এইটা, প্রস্থ হচ্ছে এইটা। তাহলে দৈর্ঘ্য সবসময় বড় হয়, এটুকুনি খেয়াল রাখবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী হয়? সবসময় বড় হয়। তাহলে আয়তাকার টেবিলের দৈর্ঘ্য এই হাঁ চিহ্ন দৈর্ঘ্যের দিকে হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রথমেরটা, কারণ হাঁ যার দিকে থাকে সেই হয় বড়। তাহলে দৈর্ঘ্য বড়, তাহলে দৈর্ঘ্যের দিকে হাঁ চিহ্ন হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন কি বলছে দেখে নিই।
বলছে একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার বিয়োগফল ড্যাশ। একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার বিয়োগফল। আমি একটা জোড় সংখ্যা নিয়ে নিচ্ছি 20, একটা জোড় সংখ্যা আমি কত নিচ্ছি 20, আর একটা বিজোড় সংখ্যা নিয়ে নিচ্ছি 11। তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কী করবো, বিয়োগফল। 20 থেকে 11 বিয়োগ করলে 9। 9টা একটা কী ধরনের সংখ্যা, 9টা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজোড়, তাই তো। একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার বিয়োগফল হচ্ছে বিজোড়। তোমরা বন্ধুরা অন্য সংখ্যাও নিতে পারো, চাইলে অন্য সংখ্যাও নিতে পারো, সেটা বিয়োগ করে দেখবে, অবশ্যই অ্যান্সার কী আসবে, বিজোড়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বিজোড়। কোথায় বিজোড় আছে, এই যে বিজোড় অপশান, বিজোড়টাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজোড়। একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার বিয়োগফল হচ্ছে বিজোড় হবে সবসময়। পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে, সেকেন্ড ড্যাশ পরিমাপের একক। সেকেন্ড নাকি ড্যাশ পরিমাপের একক। আমরা প্রত্যেকেই জানি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর, দশক, শতাব্দী, এগুলো সব হচ্ছে সময়ের পরিমাপের একক। সময়ের পরিমাপের একক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কি, সময় পরিমাপের একক। আচ্ছা, আমি একটু পরিষ্কার করে লিখে দেব, সময় পরিমাপের একক। কিসের না, সময় পরিমাপের একক। দন্তস্ব ম অন্তস্থ। তাহলে সেকেন্ড হচ্ছে সময় পরিমাপের একক, ঘন্টা হচ্ছে সময় পরিমাপের একক, মিনিট হচ্ছে সময় পরিমাপের একক, দিন হচ্ছে সময় পরিমাপের একক, বছর, সপ্তাহ, শতাব্দী, দশক সব হচ্ছে সময় পরিমাপের একক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোনো সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মান, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। স্থানীয় মান বলছে, স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হবে। একমাত্র একটি সংখ্যায় রয়েছে যার স্থানীয় মান এবং প্রকৃত মান সমান, আর সেটা হচ্ছে জিরো। জিরোর হচ্ছে স্থানীয় মান আর প্রকৃত মান সমান হয়, বাকি কারো স্থানীয় মান প্রকৃত মান সমান হতে পারে না। জিরোর স্থানীয় মান আর প্রকৃত মান সবসময় সমান। জিরোর স্থানীয় মান আর প্রকৃত মান হচ্ছে কোনো সংখ্যার কোন অঙ্কের বলেছে, তাহলে জিরোর স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সবসময় সমান। জিরো যেখানেই বসুক কোনো সংখ্যার, ওর স্থানীয় মান এবং প্রকৃত মান সবসময়ের জন্য সমান হবে। ওকে বন্ধুরা, তো দেখে নেব আমাদের পরবর্তী অঙ্ক কি রয়েছে। পরবর্তী অঙ্ক কি বলেছে, কথায় লেখো বলেছে। 50 68 0051। তোমরা বন্ধুরা সকলেই পেরে গেছো নিশ্চয়ই, এতক্ষণে বুঝেই গেছে উত্তর কী হবে। তবু একবার কাউন্টিং করে নিচ্ছি আমি, কী আছে। 50 68 0051 একক দশক করে যদি কাউন্টিং করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ আমার অ্যান্সার কী হবে, 5 কোটি। তাহলে 5 কোটি। তার সাথে কি আছে, 6,80,000, 6,80,000, 6,80,000, 51, এ কয়াকা দন্ত নয় 51। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 5,06,80,051। হ্যাঁ, তোমাদের সাথে উত্তর নিশ্চয়ই মিলেছে, দেখে নাও তোমরা একবার চেক করে। পরবর্তী কোশ্চেন কি বলছে, বড় থেকে ছোট সাজাও। অর্থাৎ এদের মধ্যে সবথেকে যেটা বড় তাকে আগে লিখতে হবে। কি আছে প্রথমে, 5/10। তাহলে 5/10। তারপরে কত রয়েছে, 0.3, তারপরে 1, আর তারপরে হচ্ছে 8/10। আমি এখানে 8/10টা লিখে নিচ্ছি, 8/10। আচ্ছা, কিভাবে করব, সমাধান কিভাবে করব, 5/10টাকে যদি আমরা ভাঙি, 5/10টাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো, 5কে 10 দিয়ে ভাগ করলে আমরা কি জানি, 0.5 হয়। তাই তো বন্ধুরা, হ্যাঁ। কারণ কি, কারণ হচ্ছে একে পিঠে একটা শূন্য রয়েছে, তাই জন্য একে পিঠে একটা শূন্য থাকার কারণে এক ঘর আগে দশমিক হয়ে যাবে উপরে। তাহলে 5-এর আগে দশমিক হয়ে গেল। তারপরে কত হলো, 0.3 হয়ে যাবে। তারপরে কত হবে, 1 হবে। আচ্ছা, 1 তো একই। আর এটা কত হবে, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো বন্ধুরা, 0.8 হবে। কারণ একটু আগেই দেখালাম যে 5/10, অর্থাৎ 5কে 10 দিয়ে ভাগ করলে একে পিঠে একটা শূন্য থাকার কারণে এক ঘর আগে দশমিক। 8/10 আছে, 10কে একে পিঠে একটা শূন্য ছিল, এখানেও একের পিঠে একটা শূন্য ছিল, তাই এক ঘর আগে দশমিক, 0.8 অ্যান্সার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বড় থেকে ছোট সাজাতে বলেছে আমাদেরকে। কি বলেছে, বড় থেকে ছোট সাজাও। তাহলে এদের মধ্যে বড় কোনটা, বড় সেই সংখ্যাটায় যার কোনো দশমিক নেই। তাহলে এখানে কার দশমিক নেই, 1-এর দশমিক নেই। তাহলে 1টা হয়ে যাবে আমার এখানে সবথেকে বড়। তাহলে সবথেকে বড় হয়ে যাবে 1।
এরপরে কত, এরপরে হয়ে যাবে 0.8, 0.5, 0.3-এর মধ্যে 0.8টা বড় হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু প্রশ্নেতে 0.8 নেই, তার বদলে কাকে লিখে দিয়েছে? 8/10। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 8/10। আমরা 0.8-এর বদলে কাকে লিখব? 8/10। আচ্ছা, নেক্সট কোনটা বড় হয়ে যাবে? বড় থেকে ছোট সাজাবো, এরপরে কোনটা আছে? এরপরে হচ্ছে 0.5 আর 0.3-এর মধ্যে কোনটা হবে? অবশ্যই 0.5, আর 0.5 মানেই কত? 5/10। বন্ধুরা, এটা কিন্তু তোমরা ঠিকঠাক করে খেয়াল রাখবে যে 0.5 কিন্তু অ্যান্সার না, 5/10টা অ্যান্সার। তাহলে 5/10 আমার হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, আর লাস্ট তো একটাই পড়ে রয়েছে 0.3। তাহলে এইভাবে আমাকে বড় থেকে ছোট সাজাতে হবে। কি হয়েছে? বড় থেকে ছোট সাজাতে হবে এইভাবে। তাহলে বড় থেকে ছোট কীভাবে সাজালাম দেখেছো নিশ্চয়ই তোমরা বন্ধুরা। এইভাবে কিন্তু আমরা বড় থেকে ছোট সাজাতে পারি। দেখে নিই পরবর্তী অঙ্ক কি বলছে। একটি দড়ির দৈর্ঘ্য 12 মিটার, একটি দড়ির দৈর্ঘ্য 12 মিটার 48 সেন্টিমিটার। তাহলে আমি এক কাজ করব, প্রথমে 12 মিটার 48 সেন্টিমিটারকে লিখে নেব, 48 সেমিকে লিখে নেব, 12 মিটার 48 সেন্টিমিটারকে লিখে নেব। দড়িটিকে সমান 6 ভাগে ভাগ করেছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দিই। 6 ভাগে ভাগ করেছে, প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত হবে? দেখো বন্ধুরা কীভাবে আমি সলভ করছি, অতি সহজেই। এ দেখো 6 আর 12কে কেটে দিলাম, তাহলে 2 হয়ে গেল। তাহলে 6 দুগুণে 12 মিটার, আর এই 6টাই কিন্তু 48-এর নিচেতেও আছে। 6টা যেমন 12-র নিচেতে রয়েছে, তেমনি 48-এর নিচেতেও রয়েছে। তেমনি 6 দিয়ে যখন 48কে কাটা হবে, 6 8টে 48, তাহলে সঠিক অ্যান্সার যাবে। কিন্তু এখানে কিন্তু বন্ধুরা যে 6-এর সঙ্গে 12 কেটেছি বলে 6টা যে আর পাবো না তা কিন্তু নয়। এটা এমনটাই যে 12 মিটার 48 সেন্টিমিটারের মানে কি, 12 মিটারের নিচেও 6 ছিল, আবার 48 সেন্টিমিটারের নিচেও 6 ছিল। তাহলে 12কে যখন 6 দিয়ে কাটবো 2 হবে, আবার 48কে যখন 6 দিয়ে কাটবো 8 হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 মিটার 8 সেন্টিমিটার। এটা অতি সহজে কিন্তু এইভাবে আমরা করতে পারি, 2 মিটার 8 সেন্টিমিটার, 8 সেমি। এইভাবে ইজিলি আমাদেরকে করতে হবে, কারণ এগুলো হচ্ছে ট্যালেন্ট সার্চ বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেন, স্কলারশিপের এক্সামিনেশনের কোয়েশ্চেন। এখানে টাইমটা খুবই কম দেওয়া থাকে, তাই আমাদের শর্টকাট ট্রিক দেখেই করে দিতে হবে। অঙ্কটাকে দেখেই আমাদের শর্টকাট ট্রিক অবলম্বন করে মনে মনে ক্যালকুলেশন করে অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। আর কিভাবে অতি সহজে 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে করা যায় তার সমাধান এই ভিডিওতে বা এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু জুড়ে থাকবে। দেখে নেই পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে, 0.45কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.45টা প্রথমে আমি লিখে নেব, 0.45। একে সামান্য ভগ্নাংশে কীরমভাবে পরিণত করবো? এই দশমিকটাকে উঠিয়ে দেবো, আর দশমিক উঠিয়ে দিলে নিচে কী হবে? 100। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, কারণ 2 ঘর আগে দশমিক রয়েছে, 5 আর 4-এর আগে দশমিক রয়েছে। তাহলে 2 ঘর আগে থাকার অর্থ হচ্ছে একে পিঠে দুটো শূন্য। তাহলে উপরে কত রইল? 45, আর নিচেই কত রইল? 100। আচ্ছা, আমি ইংলিশে লিখে ফেলেছি তাই তো, এটা ঠিক করে দিচ্ছি। এটা 45 ছিল, আচ্ছা 45 ছিল, আমি ইংলিশে লিখে ফেলেছিলাম, তাহলে আমি ঠিক করে বাংলায় 100 লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটাও 100 হবে। 5-এর নামটা কাটাকুটি যাবে তাই তো, হ্যাঁ, 5 9 45, 5 20 100। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 9/20। তাহলে 9 কী হয়ে যাবে? 20 অ্যান্সার, রাইট অ্যান্সার হয়ে যাবে। কারণ আমাকে বলেছিল লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ করার অর্থ হচ্ছে শুধু দশমিক সামান্য ভগ্নাংশ করলেই হবে না, তার সঙ্গে লঘিষ্ঠও করতে হবে। সামান্য ভগ্নাংশ মানে কি? লব বাই হরে। এখন দেখো লব বাই হর করা হয়ে গেছে, এটাকে সামান্য ভগ্নাংশ বলা হয়। এবং লঘিষ্ঠ বলেছিল, তাই কাটাকুটি করে ছোট করে দিয়েছি আমরা। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। আচ্ছা, পরবর্তী অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে। কি হোমওয়ার্ক দেওয়া আছে? আলাদা পথটিকে শনাক্ত করো বা চিহ্নিত করো। শনাক্ত করো মানে কি? চিহ্নিত করো। আলাদা পথটিকে শনাক্ত করো মানে কি? চিহ্নিত করো। এখানে 13 দেওয়া আছে, 15 দেওয়া আছে, 17 দেওয়া আছে, 37 দেওয়া আছে। এই 4টে সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা আলাদা বাকিগুলোর থেকে, অর্থাৎ বাকি 3টে কী হবে? একই পর্যায়ের অন্তর্ভুক্ত কোনো না কোনোভাবে, সেটা কোনো একটা লজিকে আছে, তোমরা ভালো করে ভাবনা চিন্তা করবে। আর বাকি যেটা আলাদা সেইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আলাদা সেটাই হবে অ্যান্সার। তো তোমরা বন্ধুরা এর আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝে যাবে যে এইটা আমি কিরম টাইপের কোয়েশ্চেনটা দিয়েছি। যদি কেউ না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নেবে ভিডিওটাকে, দিয়ে এইটা সলভ করে, এই কোয়েশ্চেনটাকে সলভ করে অবশ্যই কমেন্টে তোমাদের উত্তর জানাবে। ওকে বন্ধুরা, তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।
তো আজকের মতো ওকে, বাই বাই।